হ্যালো এভরিওয়ান, আমি সাব ইন্সপেক্টর সুস্মিতা দাস। থ্যাংক ইউ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আজকে একটা ইনফরমেটিভ ভিডিও আমরা নিয়ে এসেছি। সেটা হচ্ছিল স্পেসিফিক্যালি আলোচনা করব আজকে আমরা যে প্রিলির পরের যে ধাপ সেটা হচ্ছিল পিএমটি টেস্ট এবং পিইটি টেস্ট, যেটাকে আমরা সহজ ভাষায় মাঠ পাস বলি বা মাঠ পরীক্ষা বলে থাকি। তো এই মাঠ পরীক্ষাটা হয় যখনই আপনি প্রিলি পাস করছেন, তারপরে আসে মাঠ পরীক্ষা। এই পিইটি এবং পিএমটি এবং পিইটি টেস্ট 2018 সালের আগে সাব ইন্সপেক্টর পরীক্ষার ক্ষেত্রে ছিল না। হ্যাঁ, পিএমটি ছিল, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এটি কিন্তু প্রথম থেকেই ছিল, কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটা প্রথম ইন্ট্রোডিউস করা হয় 2018 সালে। মানে আমি যে পরীক্ষাটি দিয়ে এখন চাকরি করছি, সেই সময় প্রথম কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট শুরু হয় আমাদের সাব ইন্সপেক্টর পরীক্ষার ক্ষেত্রে। তো এই ফিজিক্যাল পিএমটি এবং পিইটি টেস্টের ক্ষেত্রে কী হয়, প্রিলি পাস করার পর আপনার কাছে অ্যাডমিট আসে এই পরীক্ষাটির জন্য। একটা ভেন্যু আপনাকে দিয়ে দেওয়া হয় এবং আপনাকে সেখানে সকাল সকাল পৌঁছে যেতে হয়। যাওয়ার পর যেটা প্রথমেই হয় সেটা হলো আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন। অ্যাডমিট এবং সাথে বেশ কিছু ডকুমেন্ট আপনাকে বলে দেওয়া হয় অ্যাডমিটে, সেটি নিয়ে আপনাকে ওখানে পৌঁছাতে হয়। পৌঁছানোর পরে প্রথমে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, তারপরে সবাইকে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেওয়া হয় এবং সেখানে হয় ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কি না, আপনার দৈহিক যে মেজারমেন্ট সেটা পরীক্ষা করা হয়। এক্ষেত্রে আমরা সকলেই জানি যে আমরা আমাদের সাব ইন্সপেক্টর দুটি ক্যাটাগরি আছে। একটা হচ্ছিল ইউবি বা আনআর্মড ব্রাঞ্চ, আর একটা হচ্ছে এবি আর্মড ব্রাঞ্চ। সেই দুটির ক্ষেত্রে কিন্তু মেজারমেন্ট ছেলেদের ক্ষেত্রে আলাদা হয়, আর মেয়ে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বা ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর কেবলমাত্র ইউবি ক্যাটাগরিতেই হয়। এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মেজারমেন্ট যেগুলো হয় সেগুলো কিন্তু সাব ইন্সপেক্টর পরীক্ষায় ইউবির ক্ষেত্রে কি হয় এবং এবির ক্ষেত্রে কি হয় মেল ক্যান্ডিডেটদের জন্য, সেটা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি। ইউবি মেল ক্যাটাগরির ক্ষেত্রে যেটা ফার্স্ট থাকে সেটা হচ্ছে উচ্চতা পরিমাপ। উচ্চতা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফর জেনারেল ক্যাটাগরি উচ্চতা হচ্ছে হলো 167 সেন্টিমিটার এবং ওজন লাগবে 56 কিলোগ্রাম। এক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে চেস্ট এক্সপ্যানশন। আপনাকে মিনিমাম 5 সেন্টিমিটার চেস্ট এক্সপ্যান্ড করতে হয়। সেক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি ছেলেদের ক্ষেত্রে আপনাকে 79 সেন্টিমিটার চেস্ট এক্সপ্যানশন করতে হবে, ইনক্লুডিং মিনিমাম 5 সেন্টিমিটার অফ এক্সপ্যানশন। ঠিক আছে? এছাড়াও গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে একটু ছাড় থাকে। সেক্ষেত্রে তাদের ইউবির ক্ষেত্রে ছেলেদের উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 52 কিলোগ্রাম। এক্ষেত্রে চেস্ট এক্সপ্যানশন ইনক্লুডিং 5 সেন্টিমিটার মিনিমাম এক্সপ্যানশন হতে হবে 76 সেন্টিমিটার। এটি গেল ইউবি মেল ক্যাটাগরি। এবার আসছি এবি আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে ফর জেনারেল ক্যাটাগরি মেল ক্যান্ডিডেটস উচ্চতা হতে হবে 173 সেন্টিমিটার এবং চেস্ট এক্সপ্যানশন ইনক্লুডিং 5 সেন্টিমিটার অফ এক্সপ্যানশন আপনার হতে হবে 86 সেন্টিমিটার এবং ওজন থাকবে 60 কিলোগ্রাম। এটা হচ্ছে হলো জেনারেল ক্যাটাগরি এবি মেল ক্যান্ডিডেটস। এছাড়া গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এসটি ক্যান্ডিডেট মেল এবিদের জন্য উচ্চতা লাগে হচ্ছিল আপনার 163 সেন্টিমিটার, চেস্ট এক্সপ্যানশন 81 সেন্টিমিটার ইনক্লুডিং মিনিমাম 5 সেন্টিমিটার অফ এক্সপ্যানশন, আর হচ্ছে হলো ওজন থাকতে হবে আপনার 54 কিলোগ্রাম। এটি গেল ছেলেদের জন্য। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ফর জেনারেল ক্যাটাগরি অফ ফিমেল ক্যান্ডিডেট আপনার উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 48 কিলোগ্রাম। মেয়েদের জন্য কিন্তু চেস্ট এক্সপ্যানশন থাকে না। এবং গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এসটি ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেটদের জন্য উচ্চতা হতে হবে আপনার 155 কিলোগ্রাম, উচ্চতা হতে হবে আপনার 155 সেন্টিমিটার এবং ওজন 45 কিলোগ্রাম। এটি গেল ফিজিক্যাল মেজারমেন্ট। আপনি যখন গিয়ে বসবেন দেখবেন একটি মেশিন থাকে যেটিতে উচ্চতা এবং ওজন আপনার একই সাথে মাপা হয়। আপনাকে একে একে ডাকবে এবং ডাকার পর ওই মেশিনটিতে দাঁড়াতে বলবে। ওখানে গোড়ালি দিয়ে চেপে দাঁড়াতে হয় ওই যন্ত্রটিতে বা যে মেজারমেন্ট মেশিনটি থাকে, এবং সেখানে আপনার উচ্চতা এবং ওজন একসাথেই মাপা হয়। এই উচ্চতা এবং ওজন পরীক্ষা বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যদি আপনি যে ক্রাইটেরিয়াগুলো আছে প্রত্যেকের ক্ষেত্রে সেটা যদি আপনি ক্লিয়ার করে যান, তাহলে কিন্তু আপনি ফর পিইটি টেস্ট আপনি পাস করছেন বা এগিয়ে যাচ্ছেন। যে ক্যান্ডিডেটরা এই মিনিমাম
যে কোয়ালিফিকেশানটা আছে বা মিনিমাম ক্রাইটেরিয়াটা আছে ফর পিএমটি টেস্ট, তারা ক্লিয়ার করতে পারবে না বা তাদের কোনো জায়গায় আটকাবে বা হাইট ছোট বা ওজন কম বা এক্সপ্যানশন হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ওখান থেকে ব্যাক করে দেওয়া হবে এবং তারা দৌড় বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য কিন্তু যেতে পারবে না। পিএমটি টেস্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে একটা জায়গায় দাঁড় করানো হবে এবং তারপর আপনাকে একটি টুপি দেওয়া হবে, ওই টুপিটি পরে আপনাকে দৌড়াতে হবে। এক্ষেত্রে একটা ব্যাচ তৈরি করে দেওয়া হবে, প্রত্যেককে কিছু মেয়েদেরকে এবং কিছু ছেলেদেরকে একসাথে দাঁড় করানো হবে এবং করানোর পরে বাঁশি বাজাতে পারে বা একটা গানের আওয়াজ হয়, গান শুটের আওয়াজ হবে, সেটি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার দৌড় শুরু হয়ে যাবে, একসাথে আপনারা দৌড় শুরু করবে এবং মেয়েদের ক্ষেত্রে 2 পাকে ওই দৌড়টি কমপ্লিট হবে 400 মিটার এবং ছেলেদের ক্ষেত্রে 4 পাকে আপনাকে দৌড় কমপ্লিট করতে হবে। এবার বলি, শুরু হওয়ার 2 পাক কমপ্লিট করার জন্য ওখানে একটা আপনার টাইম লাগানো থাকে, টাইম দেওয়া হচ্ছিল, একটা ক্লক লাগানো থাকবে, সেখানে আপনি দেখতে পারবেন যে আপনি কত সেকেন্ডের মধ্যে বা কত মিনিটের মধ্যে আপনি রানটি কমপ্লিট করছেন। তো আপনি যদি টাইমের মধ্যে কমপ্লিট করে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পিইটি টেস্টটা পাস করে যাবেন। এবার আসি, এই মাঠ পাস যদি আপনি করে যান, আপনি যদি ছেলেদের ক্ষেত্রে যদি আপনি 800 মিটার 3 মিনিটে কমপ্লিট করে ফেলেন এবং মেয়েরা যদি 400 মিটার 2 মিনিটে কমপ্লিট করে ফেলেন, তাহলে আপনার অ্যাডমিটে কিন্তু লেখা থাকবে যে আপনি পাস করে গেছেন। দিয়ে আপনার পরবর্তী স্টেপ মানে মেন্সের জন্য আপনি অলরেডি ওখানে কোয়ালিফাইড, মানে আপনি আরেক ধাপ এগিয়ে গেলেন। এবার যেটা হচ্ছে হলো মাঠ, এই যে মাঠের জন্য আপনি কিভাবে প্রিপারেশন নেবেন। এই যেহেতু আগে সাব ইন্সপেক্টর পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ছিল না, তখন মেজারমেন্ট টেস্টই ছিল কিন্তু এফিসিয়েন্সি টেস্ট ছিল না, সেই জন্য এখন এই ক্ষেত্রে অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায় অনেকের ক্ষেত্রে। কিন্তু যারা সাধারণত একটু ভালো, একটু স্পোর্টি হয় বা ছোটোবেলায় খেলাধুলো করেছেন বা যারা গ্রামের মেয়েদের তো কোনো সমস্যা নয়, গ্রামের ছেলে মেয়েদের সমস্যা হওয়ারই কথা নয়, কিন্তু যারা একটু শহরে থাকেন বা কম খেলাধুলো করেছেন বা একটুখানি ঘরোয়াভাবে থাকেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এক্ষেত্রে স্ট্র্যাটেজি বিভিন্ন রকম হতে পারে। মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি কিন্তু খুব বেশি প্র্যাকটিসে ছিলাম না, কিন্তু ছোটবেলা থেকে মোটামুটি খেলাধুলো করতাম। তো আমি যে স্ট্র্যাটেজিটা নিয়েছিলাম যে যেহেতু 2 পাক, আমি কিন্তু ফার্স্ট পাকে অনেক বেশি জোরে খুব অল্প সময়ের মধ্যে ফার্স্ট পাকটা কমপ্লিট করেছিলাম। দেন সেকেন্ড পাকটা কিন্তু আমি হালকা করে দৌড়েছিলাম, দিয়ে আমার 1 মিনিট 40 সেকেন্ডস লেগেছিল পুরোটা কমপ্লিট করতে। দিয়ে এছাড়াও আমি অনেককেই দেখেছি যারা ফার্স্ট রাউন্ডটা অনেক হালকাভাবে যায়, দেন সেকেন্ড রাউন্ডে গিয়ে কিন্তু তারা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নেয়। এক্ষেত্রে স্ট্র্যাটেজিটা পুরোটাই নিজের উপর হওয়া উচিত। আর আমি কিন্তু খুব বেশি মাঠেও প্র্যাকটিস করতে যেতাম না। তো অনেকেই আছে আমার বেশ কিছু ব্যাচমেটস আছে যারা নিয়মিত মাঠে গিয়ে প্র্যাকটিস করতো, তাদের ক্ষেত্রে তো কোনো ব্যাপারই ছিল না। যদি আপনার কখনো কোনো সমস্যা থেকে থাকে যে দৌড়াতে অসুবিধা হয় বা ফিজিক্যালি কোনো অসুবিধার ব্যাপার আছে, তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনারা প্রত্যেকদিন সকালবেলা গিয়ে যদি মাঠে টাইম ধরে ধরে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে কিন্তু খুব ইজিলি 400 মিটার দৌড় 2 মিনিটে এমন কিছু টাফ ব্যাপার নয়, অনেক সহজেই করা যায়। আমি যেটা, আপনি যদি আমার স্ট্র্যাটেজি ইউজ করেন তাহলেও অনেক ক্ষেত্রে পাস করেছে। আমরা এরকমও দেখেছি যে খুব ফার্স্ট রাউন্ড অনেক স্পিডে দৌড়ে অনেকটা কমপ্লিট করে লাস্টের দিকে মানে একটু হালকাভাবে হেঁটে এসেও কিন্তু অনেকে ক্লিয়ার করে ফেলেছে। তো একটু যদি প্র্যাকটিস করা যায় মাঠে গিয়ে, তাহলে আমার মনে হয় না পাস করতে খুব একটা অসুবিধা হবে। ছেলেদের ক্ষেত্রেও তাই, ছেলেরা স্পেসিফিক্যালি যেহেতু 800 মিটার, ছেলেদের ক্ষেত্রে আমি বলবো না যারা দৌড়ানো প্র্যাকটিস করে না তাদের পক্ষে খুব একটা ইজি হবে, অনেকেই পারে না। ছেলেদের ক্ষেত্রে অনেকেই পারে না 400 মিটার দৌড়াতে, 800 মিটার দৌড়াতে, কারণ এক্ষেত্রে 4টে পাক থাকে। মেয়েদের ক্ষেত্রে সুবিধা কি, 2টো পাকে কমপ্লিট করা যায়। প্রথম পাক জোরে দৌড়ালে সেকেন্ড পাক হালকাভাবে নিলেও কিন্তু হয়ে যায়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু রিদমটা ধরে রাখতে হয়, দম ধরে রাখতে হয় এবং আপনাকে কিন্তু 4টে রাউন্ড কমপ্লিট করে তবে ঢুকতে হবে। এক্ষেত্রে কিন্তু টাইমটাও অনেকটাই কম। তাই আমি অবশ্যই ছেলেদেরকে বলবো আপনারা গিয়ে মাঠে কিন্তু সকালবেলা অ্যাটলিস্ট 1 মাস আগে থেকে প্র্যাকটিস করুন, কারণ হঠাৎ করে করতে গেলে আপনার পা ব্যথা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার দিন আপনার অসুবিধা হয়ে যাবে। তো যারা পিইটি পিএমটির জন্য প্রিপারেশন নিচ্ছেন, পিএমটির জন্য তো আর কোনো আলাদা করে প্রিপারেশন নেওয়া যায় না। হ্যাঁ, এক্ষেত্রে একটা বলি, পিএমটির ক্ষেত্রে ওজনের জন্য অনেকেই থাকে যে একটু রোগা হয়, তারা যদি ওয়েট গেইন করতে চান, যেমন আমার পরীক্ষার আগে আমি কিন্তু বেশ রোগা ছিলাম। তো সেক্ষেত্রে কিছু কিছু খাবার আছে যেটা আমরা সবাই জানি, যেগুলো খেলে কিন্তু আমরা ইজিলি ওয়েট গেইন করতে পারি। ছেলেদের ক্ষেত্রেও তাই,
যদি কারো ওয়েট গেইন করার থাকে তাহলে আমি বলবো তাদেরকে যে যে স্পেসিফিক ফুডগুলো আমরা জানি খেলে মোটা হওয়া যায় বা ওজন বাড়ে, যেমন হচ্ছে হলো কলা, তারপরে ডিম, এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পিনাট বাটার। আমি কিন্তু এই পিনাট বাটারের উপর অনেকটা ডিপেন্ডেন্ট ছিলাম। আমি প্রত্যেক দিন সকালবেলা পিনাট বাটার দিয়ে পাউরুটি খেতাম। তো এটা কিন্তু আমাকে ওয়েট গেইন জার্নিতে অনেকটা হেল্প করেছিল। তো ওটা আপনি ইউজ করতে পারেন। এছাড়া আপনি এছাড়া আপনি আদারওয়াইজ কিছু যদি প্রোটিন বা কিছু নিতে চান নিতে পারেন। এটা কিন্তু মোটামুটি 1 মাস 1.5 মাস আগে থেকে করলে আপনি অনেকটা মানে অনেকটাই প্রোগ্রেস করতে পারবেন ওজন গেইনের দিকে। আর যারা ওজন কমাতে চাইছেন তাদের কিন্তু মাঠে যখন আপনারা প্র্যাকটিস করবেন বা ফিজিক্যাল এক্সারসাইজ করবেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনার হয়তো আপনি ওজনটা লুজ করতে পারবেন। তো এটা গেল আমার তরফ থেকে আপনাদেরকে পিইটি বা পিএমটি আপনারা কীভাবে ক্লিয়ার করবেন তার একটা ছোট অ্যাডভাইস বলতে পারেন, বা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে এইভাবে হতে পারে। তবে যদি একটু আপনারা খেলাধুলো করে থাকেন বা মাঠে যাওয়ার প্র্যাকটিস আছে বা সকালবেলা হাঁটা প্র্যাকটিস থাকে, তাহলে আমার মনে হয় না, স্পেসিফিক্যালি মেয়েদের জন্য আমি বলছি, যে খুব একটা টাফ হবে মাঠ ক্লিয়ার করা। অবশ্যই প্র্যাকটিস করতে গিয়ে যদি পায়ে মোচ লেগে যায় বা চোট লেগে যায় তাহলে কিন্তু একটা অসুবিধা হয়ে যাবে। তো যখনই প্র্যাকটিস করবেন খেয়াল করবেন খুব বেশি কিছু করতে যাবেন না, যাতে আপনার কোনো ইনজুরি চলে আসে, যাতে পরীক্ষার দিনটা আপনার ড্যামেজ হয়ে যায়। যাই করবেন একটুখানি কেয়ারফুলি করবেন, যাতে আপনি পরীক্ষাটা ক্লিয়ার করে বেরিয়ে যেতে পারেন। যেমন আমি খুব একটা প্র্যাকটিস করিনি, আমি স্ট্র্যাটেজি নিয়ে গেছিলাম যে আমি খুব জোরে দৌড়াবো প্রথম রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে যদি আমি হালকাভাবেও হলেও বেরিয়ে আসতে পারি। আমার কিন্তু সেটাই হয়েছিল এবং আমি 1 মিনিট 39-40 সেকেন্ডসের মধ্যে কমপ্লিট করে দিয়েছিলাম। এছাড়া যদি মাঠ পাস করার ক্ষেত্রে আপনাদের কিছু টিপস লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আরও কিছু ইনফরমেশন আপনাকে প্রোভাইড করার। এছাড়া আমি বলে রাখি যে চেষ্টা করবেন দৌড়ানোর আগে পেট খালি রাখার, বা কিছু খুব বেশি চিন্তা করবেন না, তাহলে মনের মধ্যে ওইসব থাকবে। আর বেশি খুব এক্সারসাইজ দৌড় ঝাঁপ ওসব করার দরকার নেই। খুবই সাধারণ একটা দৌড়, আমি স্পেসিফিক্যালি মেয়েদের জন্য বলছি, কিন্তু আমি মেয়ে হিসেবে যেহেতু পাশ করেছি। তো জাস্ট দৌড়ে আপনাকে একটাই জিনিস মনে রাখতে হবে যে শেষ যতক্ষণ না হচ্ছে আমাকে দৌড়াতে হবে, যতক্ষণ আমার গোল আসছে আমাকে দৌড়াতে হবে, এই মোটিভ নিয়ে যাবেন। আমি কিন্তু এইভাবেই পাশ করেছিলাম, আশা করছি আপনারাও খুব সহজেই মাঠ পাস করতে পারবেন। যদি কোনো রকম আপনাদের আরও কিছু হেল্প লাগে, অন্য কিছু বিষয়ে ভিডিও বানাতে হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু ইনফরমেটিভ ভিডিও দেওয়ার, যেগুলো আপনাদের প্রিপারেশনে বা আপনার চাকরি পেতে আপনার জার্নিতে সাহায্য করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।